অন্যান্য মেয়েদের মতো মিনারেরও স্বপ্ন ছিল যে তার একটা সুন্দর সংসার হবে, কিন্তু সে বিয়ে করে শ্বশুর বাড়ি আসার পর তো তার 12টাই বেজে যায়। এমন এক শাশুড়ির পাল্লায় সে পড়ে যে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে। বেচারির তো অবস্থাই খারাপ হয়ে যায়। বউ শাশুড়ির মধ্যে ঘটতে থাকা এসব হাস্যকর ঘটনা নিয়েই আজকের এই ইন্দোনেশিয়ান কমেডি মুভি কাতাতান হারিয়ান মিনান্তু সিনতিং, যার অর্থ হলো এক পাগল বউয়ের ডায়েরি। শুরুতেই দেখানো হয় মিনার ও সাহাত নামের দুজনকে। আজ তাদের একটি বিশেষ দিন। মানুষের ভিড়, আলো ঝলমলে সাজসজ্জা, মুখে হাসি আর চারপাশে আনন্দের জোয়ার, কারণ আজ হচ্ছে মিনার ও সাহাতের বিয়ে। তাদের বিয়েতে অনেক মানুষ উপস্থিত হয়েছে। বিয়েতে তো সবাই খুব আনন্দিত। আমাদের গল্পের নায়িকা মিনার এক মিষ্টি ও শান্ত স্বভাবের মেয়ে, আর তার স্বামীর নাম সাহাত পাংলুই পূর্বা। সে একজন পরিবার প্রেমী মানুষ। তো ওদের আজকের এই শুভ দিনটা শুরু হয়েছিল কিছু বছর আগে, 2012 সালের এক ক্যাম্পাস রিউনিয়নে। মিনারের সাথে সাহাতের প্রথম দেখা হয় সেখানেই। সেই থেকে চোখে চোখ পড়া, কথা বলা, এরপরই ধাপে ধাপে গড়ে ওঠে এক গভীর ভালোবাসার সম্পর্ক। 1 বছর ধরে তারা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপে। তবুও সম্পর্কের গভীরতা এতটাই দৃঢ় ছিল যে তারা ঠিক করে নেয় যে ভালোবাসাকে পূর্ণতা দিতে হবে, আর তাই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। মিনার ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। মিনারের শিশু বয়সেই তার বাবা মারা যায়, আর তার 4 বছর পর মারা যায় মিনারের মাও। যদিও মিনারের পরিবারের কেউ ছিল না, কিন্তু সাহাতকে বিয়ে করার মাধ্যমে মিনার একটি বড় যৌথ পরিবার পায়, যেখানে আছে নানা ধরনের চরিত্র, নানা সম্পর্ক আর প্রতিদিনের রঙিন গল্প। এই পরিবারের প্রথম সন্তান হলো মোনাং। একসময় মোনাং গভীরভাবে ভালোবাসত তারই কাজিন পারিবানকে, কিন্তু দুঃখজনকভাবে পারিবান কখনোই তাকে সেই চোখে দেখেনি। তার দৃষ্টিতে মোনাং ছিল শুধুই তার ভাইয়ের মতো, তাই সে কখনোই এসবে পাত্তা দেয়নি। আর একটা সময় গিয়ে পারিবান বিয়েও করে ফেলে অন্য একজনকে। আর এরপর থেকেই তো মোনাংয়ের চরিত্রে এক পরিবর্তন আসে। মোনাংয়ের সবসময় মনে হয় যে কোনো মেয়েই তার উপযুক্ত নয়। মোনাং যত মেয়েকেই দেখত না কেন, তাদের কোনো না কোনো কিছু মোনাংয়ের পছন্দই হতো না। সে সবসময় একটা না একটা খুঁত খুঁজে বের করত। কখনো মেয়েটির গায়ের রং নিয়ে সমস্যা হতো, আবার কখনো নাক একটু ছোট বলে মেয়ে পছন্দ হতো না। কোনো মেয়ে বেশি চিকন, আবার কোনো মেয়েকে তার বেশি খাটো বলে ভালো লাগতো না। এভাবে করতে করতে কোনো মেয়েকেই তার কাছে আজ পর্যন্ত পারফেক্ট মনে হয়নি, যার কারণে দিন শেষে সে পরিণত হয় একজন পাক্কা প্লেবয়ে। এই পরিবারের দ্বিতীয় সন্তানের নাম রুমোদাং। সে বিবাহিত। সে তার স্বামীর সাথেই তার জীবনটা বেশ আনন্দে আর ব্যস্ততায় অতিবাহিত করছে। তাদের আছে 5টি সন্তান: ভিক্টোরিয়া, রেগিনা, ম্যাডোনা, পুট্রিগ্রিস এবং মারদুত। তাদের 5টি সন্তান নেওয়ার পেছনে একটাই কারণ, আর তা হলো একটি ছেলে সন্তান। কারণ তাদের মতে একটি ছেলে সন্তানই পারে তাদের বংশের নাম ধরে রাখতে। সেই চিন্তা থেকেই আর কি তারা একের পর এক সন্তান নিয়ে গেছে, যতক্ষণ না একটা ছেলে আসে। এটাই ছিল তাদের নীরব যুদ্ধ। যাক, তো এই পরিবারের তৃতীয় সন্তানের নাম রুমঙ্গা। সাথে আছে তার হাজবেন্ড। তাদের আছে 2টি সন্তান, বর্গ এবং চার্লেজি। তাদের নাম উচ্চারণে কঠিন হওয়ায় মিনারের শাশুড়ি নিজের পছন্দ মতো নামে ডাকেন, উচক এবং বুতেত। আর ইনি হচ্ছেন সাহাতের মা, অর্থাৎ মিনারের শাশুড়ি, যাকে শব্দে বর্ণনা করা কঠিন। তো যখন মিনার ও সাহাতের বিয়ে হয়, তখন তাদের নিজস্ব কোনো বাড়িই ছিল না, কারণ জাকার্তা শহরে মন মতো বাড়ি পাওয়া প্রায় অসম্ভব। কখনো বাড়ির দাম পছন্দ হলে বাড়ি পছন্দ হয় না, আবার বাড়ি পছন্দ হলে সেটা দাম পছন্দ হয় না, অর্থাৎ দাম অনেক বেশি পড়ে যায় আর কি। তাই তারা শেষমেশ সিদ্ধান্ত নেয় যে বাড়ি কেনার আগ পর্যন্ত অন্তত সাহাত তার মায়ের বাড়িতেই থাকবে। তো সেই অনুযায়ী বাড়িতে আসার পরই সাহাতের মা সাহাতকে খানিকটা অভিমানের সুরেই বলে যে আমাদের বাড়িতে এত বড় জায়গা থাকতে তুমি যদি বাড়ি ভাড়া করে থাকো, তাহলে আত্মীয় স্বজনরা কি বলবে? তাই সাহাতের মা সাহাত এবং মিনারকে নিজের বেডরুমে থাকতে বলে, আর এ কারণেই আসলে তাদের এই বাড়িতে থাকার সিদ্ধান্ত। যাক, তো সাহাতের মা মিনারকে বলতে থাকে যে এটা আমার শাশুড়ির দেয়া খাট। আমার বিয়ের পর এই খাটে শুয়ে তো 1 সপ্তাহের মধ্যেই আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, তাই বলা যায় এটা আমার লাকি খাট। তাই আমি চাই যে তুমিও খুব দ্রুতই আমাকে খুশির খবর দিবে। এ কথা শুনে তো মিনার হাসতে থাকে। সেভাবে হয়তো তার শাশুড়ি মজা করে তাকে এ কথা বলেছে, তাই সে এ কথাতে অতটা পাত্তাও দেয় না। কিন্তু বেশ কিছু মাস যাওয়ার পরই মিনার বুঝতে পারে যে তার শাশুড়ির সাথে তার থাকাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। সকালবেলা যখন মিনার তার কুকুরকে ডগ ফুড খাওয়াচ্ছিল, তখনই তার শাশুড়ি আসে আর বলতে থাকে, তুমি কোলাককে এসব পাথর খাওয়ালে তো
ও কখনোই বড় হবে না, বরং খুব দ্রুতই অপুষ্টিতে মারা যাবে। এ কথা শুনে মিনার বলে, প্রথমত ওর নাম কোলাক নয়, কোকা কোলা, এবং দ্বিতীয় কথা হচ্ছে এগুলো পাথর নয়, ড্রাই ডগ ফুড। এগুলোর মাঝে যথেষ্ট ভিটামিন রয়েছে, আর আমি কোকা কোলাকে যতই এগুলো খাওয়াই না কেন তার সাইজ এরকমই থাকবে, ও বড় হবে না, কারণ এই কুকুরগুলো এরকমই হয়। তো মিনারের এসব কথায় পাত্তা না দিয়ে তার শাশুড়ি তো সেখান থেকে চলে যায় তার দোকানের কাজে। এদিকে মোনাং এবং শাহাদা তো তাদের অফিসে চলে যায়। বাড়িতে থাকে শুধু মিনার, তবে সে জবলেস নয়, সে একজন ফ্রিল্যান্স ট্রান্সলেটর, তাই সে ঘরে বসেই নিয়মিত অনুবাদের কাজ করে। কিন্তু মিনারের শাশুড়ি এই ঘরে বসে থাকাকে কোনো কাজই মনে করে না। তার চোখে যেসব কাজ ঘরের বাইরে হয় না সেসবকে কাজও বলা চলে না। কিন্তু এসবও যে কাজ, এসব তাকে বোঝানোর সাধ্য কার আছে? যাক, তো রাতের বেলা মিনার আর শাহাদ ঘনিষ্ঠ হওয়ার সময় তাদের খাটে খুব জোরে জোরে শব্দ হচ্ছিল, আর এই শব্দের কারণে তো তারা দুজনেই খুব বিরক্ত হয়। মিনার তখন শাহাদকে বলে, এটা খুবই পুরাতন একটা খাট, তাই এটাতে অনেক শব্দ হচ্ছে, তুমি দয়া করে কালকে একটা নতুন খাট কিনে নিয়ে এসো তো। এ কথা শুনে শাহাদ বলে, এটা মায়ের বিয়ের সময়ের মাকে গিফট হিসেবে দেয়া হয়েছিল, এটা পরিবর্তন করলে মা খুব কষ্ট পাবে, এর থেকে কালকে গ্রিজ দিয়ে সব জায়গা ঠিক করব, তুমি কোনো চিন্তা করো না। তো পরদিন রাতের বেলা দেখা যায় দুজনে মিলে গ্রিজ দিয়ে খাট ঠিক করে, যার কারণে তাদের খাট থেকে আর শব্দ হয় না। তো এর কিছুদিন পরই মিনারকে দেখে মিনারের শাশুড়ি জিজ্ঞেস করে যে তারা কেন রাতে ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মিনার তখন বলে, আমরা তো ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না, আমাদের যখন ইচ্ছা হয় আমরা তখনই ঘুমাই। মিনারের শাশুড়ি তখন বলতে থাকে, আমি জানি তোমরা দ্রুতই ঘুমিয়ে পড়ো, আমার সাথে মিথ্যা কথা বলবে না, আর যদি তোমরা ঘুমিয়ে না পড়তে তাহলে তোমাদের ঘর থেকে আমি খাটের শব্দ পাই না কেন? তোমরা কিন্তু এর পর থেকে তাড়াতাড়ি ঘুমাবে না, তাড়াতাড়ি ঘুমালে কনসিভ করবে কিভাবে? শাশুড়ির মুখে এসব কথা শুনে তো মিনার খুবই অবাক হয়ে যায় যে এই বাড়িতে সবকিছুতেই তার শাশুড়ির নজর, এমনকি খাটের আওয়াজেও। এসব শুনে তো মিনারের খুবই অদ্ভুত লাগে। তার শাশুড়ি তো তার নাতি নাতনির জন্য অপেক্ষা করছে, কিন্তু মিনার তো মোটেও এখন বেবি নিতে চাচ্ছিল না। সে আর শাহাদ দুজনেই চায় তারা যেন অন্তত কয়েক বছর নিজেদের এই বিবাহিত জীবনটা উপভোগ করতে পারে, একসাথে ঘোরাঘুরি, সিনেমা দেখা, রাতে দেরি করে খাওয়া দাওয়া, কিংবা হঠাৎ হঠাৎ উইকেন্ড প্ল্যান করা, এই সবই এখন তাদের পছন্দের জিনিস। তার উপর মিনার তো এখন বেশ ব্যস্ত একজন ফ্রিল্যান্স ট্রান্সলেটর, ইদানিং তো সে কাজও পেয়েছে কয়েকজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে, তাই এই মুহূর্তে মা হওয়াটা তার জন্য একদমই উপযুক্ত সময় নয়। কিন্তু তার শাশুড়ি তো এই সব বোঝবাজের মধ্যে নেই। যাক, তো কিছুদিন পরই মিনারের শাশুড়ি মিনার এবং শাহাতের বেডরুমের ডাস্টবিন থেকে একটা প্যাকেট পায়। সে তখন মিনারকে জিজ্ঞেস করে, তোমরা এটা ব্যবহার করো কেন? তুমি তো একটা শিক্ষিত মেয়ে, আর শাহাতও তো পড়ালেখা জানে, তোমরা কি জানো না এটা ব্যবহার করলে কনসিভ করা যায় না? এসব তোমরা কেন করছো? আর এটা কি মোনাং তোমাকে দিয়েছে? মোনাং এর কাছে এসব আছে? মিনার তখন বিরক্ত হয়ে বলে, মোনাং কেন দিবে? আমি নিজেই কিনেছি, আমি কি কিনতে পারি না? মিনারের কথায় তার শাশুড়ি বলে, তুমি কি বোকা মিনার? তুমি কেন এসব ব্যবহার করো? তুমি কি দেখছো না আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার চেহারায় ভাঁজ পড়ে যাচ্ছে? তোমার আর শাহাতের তো দায়িত্ব আমাকে আমার নাতি নাতনির মুখ দেখানো, সেখানে তুমি এসব ব্যবহার করলে কিভাবে হবে? তাহলে তো কখনোই মা হতে পারবে না, আর আমাকেও দাদি বানাতে পারবে না। মরার আগে আমার শেষ ইচ্ছা আমার সব ছেলে মেয়ের বিয়ে দিয়ে তাদের বাচ্চা কাচ্চা দেখব। মোনাঙের আশা তো ছেড়েই দিয়েছি, এখন তোমরাই আমার শেষ ভরসা, তাই এসব তো একটু বোঝার চেষ্টা করো। মিনারের সাথে সব কথা বলতে বলতেই শাহাত বাড়ি পৌঁছে যায়। মিনারের শাশুড়ি তখন বলে, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি শাহাতকেই জিজ্ঞেস করি। তো শাহাত আসার পর দেখা যায় সে শাহাতকেও সেই একই প্রশ্ন করে। সে তো কথা ঘোরানোর জন্য বলে, এগুলো কেমন তা ট্রাই করে দেখার জন্যই সে একবার মাত্র ব্যবহার করেছে। শাহাতের মা তো এটা শুনেই তাকে এক ধমক দিয়ে দেয় আর বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছো? একবার ব্যবহার করলে প্যাকেট খালি কেন? হ্যাঁ, মাকে এভাবে রেগে যেতে দেখে শাহাত তো মাকে ওয়াদা করে যে ঠিক আছে সে আর এসব কিছু ব্যবহার করবে না। আর এই কথা শুনে তো মিনার খুবই রেগে যায় আর সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। মিনার তখন নিজে নিজে বলতে থাকে, এই হচ্ছে শাহাত পাংলোই পূর্বা, যে ইন্দোনেশিয়ার একটি বড় তেল কোম্পানির ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং অপটিমাইজার, কিন্তু সে নিজের মায়ের সামনে একেবারেই ভেজা বিড়াল, মোটে যেন কোনো কথাই মুখ দিয়ে বের হয় না।
সেদিন রাতের বেলা সাহাদ মিনারকে বেশ মানানোর চেষ্টা করে। সে বলে, 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তুমি কি চাও না এখন আমাদের একটি বাচ্চা হোক? মিনার তখন বলে, ঠিক আছে, আমি বাচ্চা নিতে পারি এক শর্তে। আমাদের এখন একটা বাড়ি কেনার মতো টাকা হয়েছে, এখনই একটি বাড়ি দেখা শুরু করো। আমরা সবসময় তো আর এখানে থাকতে পারবো না। আমি চাই না তোমার মা সবসময় আমাদের এসব পার্সোনাল বিষয়ে কথা বলুক, আমাদেরও তো কিছু গোপনীয়তা থাকা দরকার। মিনারের এই কথা শুনে সাহাত নতুন বাড়ি কেনার জন্য রাজি হয়ে যায়। এরই মাঝে একটি পারিবারিক জন্মদিনের অনুষ্ঠানে মোনাং তো সবাইকে চমকে দেয়। এরপর সে তার মাকে পরিচয় করিয়ে দেয় একটি মেয়ের সাথে। মেয়েটির নাম আজেং, পরিপাটি পোশাক, ঠোঁটে মৃদু হাসি। মেয়েটিকে দেখে মোনাংয়ের মা সত্যিই খুশি হয়ে যায়। অবশেষে মোনাং জানায় যে সে আজেংকেই বিয়ে করতে চায়। এটা শুনে তো তার মা খুব খুশি হয়। এদিকে অনেক দিন হয়ে যাবার পরেও সাহাদ তাদের নতুন বাড়িতে উঠছিল না। তাই মিনার জিজ্ঞেস করে সে কেন এখনো এই বাড়িতেই বসে আছে, তার কি তাদের নতুন বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি? মিনার অনেক রেগে গেছে বুঝতে পেরে সাহাদ মিনারকে শান্ত হতে বলে। এরপরই সাহাদ বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি রাগ করতে পারবে না। আমি আসলে মাকে ওয়াদা করেছি যে তুমি প্রেগনেন্ট হলেই আমরা নতুন বাসায় উঠব। মা বলেছিল তার শাশুড়ির দেয়া খাটে শুয়েই তুমি তাড়াতাড়ি কনসিভ করতে পারবে। সাহাতের মুখে এসব কথা শুনে তো মিনার খুবই রেগে যায়। সে বলে, অন্য কোনো খাটে শুলে কি আমি প্রেগনেন্ট হব না? তুমি তোমার মায়ের কাছেই থাকো, বুঝলে? আমি এখানে আর থাকবো না, হয় তুমি মায়ের কাছে থাকবে, না হয় আমার কাছে। এ কথা বলেই মিনার সেখান থেকে চলে যায়। মিনার চলে যাওয়ায় সাহাদ তার মায়ের সাথে কথা বলতে যায়। সে তার মায়ের কাছে এসে মন খারাপ করে বলে, মা, মোনাংয়ের বিয়ে হয়ে গেলে আমরা কোথায় থাকবো? এর চেয়ে ভালো আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাই। সাহাতের মা এটা শুনে বলে, তুমি আমাকে ওয়াদা করেছিলে তুমি এখানেই থাকবে যতদিন না মিনার কনসিভ করে। কেন, তোমাকে মিনার কিছু বলেছে? আমি ওর সাথে কথা বলছি। সাহাদ তখন বলে, এটা শুধু মিনারের না মা, আমারও ইচ্ছা। কিন্তু সাহাতের মা তো এতে মোটেই রাজি হয় না। তাই সাহাদ খুবই মন খারাপ করে। তো তার এমন মন খারাপ দেখেই তো তার মা তাদেরকে নতুন বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। পরের দিনই দেখা যায় তারা দুজনেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে তাদের নতুন বাড়িতে চলে যায়। মিনার তো খুব খুশি ছিল। সে এবং সাহাদ মিলে নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে নতুন বাড়িতে রওনা দেয়। একটা নতুন শুরু আর এক টুকরো শান্তির খোঁজে তারা এগিয়ে যায় নিজেদের সংসারের দিকে, যেটা তারা নিজেদের মতো করেই গড়বে। এদিকে মোনাংয়ের বিয়ের প্রস্তুতি চলতে থাকে, আর অন্যদিকে সাহাত আর মিনার তাদের বিবাহিত জীবনটাও এখন আনন্দের সাথে উপভোগ করতে থাকে। একদিন দেখা যায় প্রচন্ড বৃষ্টি শুরু হয় রাতের বেলা। আকাশের গর্জনে যেন সমস্ত শহর কেঁপে উঠছিল। এমন সময় মিনার দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। এত রাতে কে আসবে এই ভেবে তারা দুজনই খুব ভয় পেয়ে যায়। মিনার বলে, আমাদের বাসায় কি কারো আসার কথা ছিল? সাহাদ বলে, না তো, আমি তো কাউকে আসতে বলিনি। আর এই বৃষ্টির মধ্যে কেই বা আসবে? সাহাদ তখন বেশ ধীরে ধীরে দরজার কাছে যায় আর দরজার ফাঁকা জায়গা দিয়ে বাইরে উকি দেয়। তখনই সে দেখতে পায় বাইরে তো ভিজে চুপচাপ দাঁড়িয়ে আছে তার মা। সাহাদ তো এটা দেখেই চমকে উঠে আর দ্রুত দরজা খুলে দেয়। সে বলে, মা, আপনি এই বৃষ্টির মধ্যে এভাবে এলেন কেন? আপনি বললে আমি গিয়ে আপনাকে নিয়ে আসতাম। যাক, তো এরপরই জানা যায় এত রাতে বৃষ্টির মধ্যে তার মার এখানে আসার কারণ কি। সে সাহাত আর মিনারকে জানায় যে বিয়ের ভয়ে তো মোনাং পালিয়ে গেছে আর ফোন করে বলেছে এই বিয়ে বন্ধ করে দিতে। তাই তার অনেক মন খারাপ। তারা কত প্রস্তুতি নিয়েছিল। মিনার এসব শুনে বলে, মোনাং কিভাবে বিয়ে বন্ধ করে দিতে পারে? ও তো কালকেই আমাকে বিয়ের দাওয়াত দিয়েছে। সাহাতের মা তখন বলে, তুমিও কিছু বুঝতে পারছো না, আমিও কিছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমাকে এমন লজ্জায় ফেলেছে, আমি কিছু ভাবতেই পারছি না। এখন শুধু তোমরাই আমাকে একটু সাহায্য করতে পারো। সাহাত তখন জিজ্ঞেস করে, কি সাহায্য? আমি কি মোনাংয়ের সাথে কথা বলবো? সাহাতের মা তখন বলে, না, আমি ওর মুখও দেখতে চাই না। আমি কিছুদিনের জন্য এখানে থাকতে চাই। তোমাকে তোমার প্রিয় মাছ রান্না করে খাওয়াবো। মিনার তো ঠিকমতো তোমার যত্নও নিতে পারে না, সারাদিন তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। এসব কথা শুনে তো মিনার খুবই রেগে যায়। সে তখন সাহাতকে ইশারা দিতে থাকে যাতে সাহাত তার মাকে এখানে থাকার ব্যাপারে না করে দেয়। কিন্তু সাহাত তো তার মাকে না করতে পারে না। আর এটা কি করা যায় নাকি? যাক, তো সাহাত তার মাকে বলে, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখা যায় কিছুদিন থাকার কথা বললেও সাহাতের মা তো পার্মানেন্টলি তাদের বাসায় থাকা শুরু করে দেয়। আর প্রত্যেক মাসেই সে মিনারকে একটা প্রশ্নই করে, আর তা হলো, এই মাসে কি কোনো সুখবর আছে? প্রথম দিকে মিনার চেষ্টা করত মৃদুভাবে বিষয়টি এড়িয়ে যেতে,
কিন্তু একদিন যখন মিনার বসে বসে তার ল্যাপটপে কাজ করছিল, তখন সাহাতের মা এসে মিনারকে জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো না? এতদিন হয়ে গেলেও তুমি কেন এখনো গর্ভবতী হতে পারছো না? তুমি কি আদৌ জানো কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ হতে হয়? এ কথা শুনে মিনার বলে, আমি তো জানি মা, হয়তো আপনার ছেলে জানে না। এ কথা শুনেই তো তার শাশুড়ি বলে, ছেলে মানুষকে এসব না জেনে থাকে নাকি? সারাদিন ওদের মাথায় তো এই জিনিসটাই ঘোরে। মিনার তখন বলে, আমি জানি, সাহাতও জানে, তাহলে আপনিই বলুন সমস্যা কোথায়? সাহাতের মা তখন বলে, তোমরা জানলে কেন তোমাদের এখনো বাচ্চা হচ্ছে না? মিনার তখন বলতে থাকে, হয়তো সৃষ্টিকর্তা আমাদের এখনো আশীর্বাদ করেননি, তাই এই ব্যাপার তো একান্তই তার ইচ্ছার উপর নির্ভর করে। আমরা তো শুধু চেষ্টা করতে পারি, তাই না? তো এই কথাকে পাত্তা না দিয়ে মিনারের শাশুড়ি বলতে থাকে, দেখো, ঠিকমতো এসব করতে না পারলে উপরওয়ালা আশীর্বাদ দিবে কিভাবে? এদিকে দেখা যায় মিনার প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু প্রত্যেকবারই প্রেগনেন্সির টেস্ট নেগেটিভ আসছে। বিয়ের 2 বছর হয়ে যাওয়ার পরও মিনার প্রেগনেন্ট হতে পারছে না। তো এর পরের দিনগুলোতে সে চেষ্টা করে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে। বাসায় বসে কাজ করার অভ্যাস থাকলেও এবার সে সিদ্ধান্ত নেয় অফিসেই যাবে। বাইরের ভয়াবহ ট্রাফিক জ্যাম, যা একসময় তাকে বিরক্ত করত, এখন তার কাছে যেন সেটা মুক্তির আশ্রয়। ট্রাফিকের মধ্যে বসে থেকে সে শাশুড়ির অনাকাঙ্ক্ষিত প্রশ্নগুলো থেকে অন্তত কিছুটা সময়ের জন্য হলেও মুক্ত থাকতে পারে। তো দেখা যায় প্রতিদিন অফিস শেষে সাহাত তাকে নিয়ে একসাথে বাড়ি ফেরে। এই সময়গুলোতে মিনার একটু স্বস্তি পায়। সাহাতের উপস্থিতিতে সে নিজেকে একা মনে করে না, তবে মনে মনে সে জানে এই সমস্যার একটা সমাধান দরকার। তাই একদিন মিনার নিজেই প্রস্তাব দেয় যে চলো আমরা একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে দেখা করি, তার কাছে জানতে চাই যে আমাদের শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিনা। তো ওই দিন বাড়ি ফেরার আগে হাসপাতালে গিয়ে তারা নিজেদের ব্লাড স্যাম্পল জমা দিয়ে আসে। এরপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে দুজনেই বাড়ি ফেরার পর একটু ভালো মুডে ছিল। ঠিক তখনই দেখা যায় সাহাতের মা তাদেরকে ডাকে আর বলে, আমি লটারিতে একটা ফোন গিফট পেয়েছি, এত সুন্দর ফোন, কিন্তু এই ফোন কিভাবে চালাতে হয় কিছুই বুঝতে পারছি না। এরপর সে মিনারকে বলে, মিনার, তুমি আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ শিখিয়ে দাও তো। মিনার বলে, আমি তো মাত্রই ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরলাম মা, আপনার ছেলেকে বলুন না, ও শিখিয়ে দিবে। সাহাতের মা বলে, সাহাত অফিসে অনেক কাজ করেছে, এখন ও খুব ক্লান্ত, এর থেকে ভালো তুমিই শিখিয়ে দাও। সাহাতও সুযোগ বুঝে সেখান থেকে চলে যায়, কারণ সেও জানে তার মাকে হ্যান্ডেল করা চারটেখানি কথা না। তাই কোনো উপায় না পেয়ে মিনার তার শাশুড়িকে ফেসবুক আইডি খুলে দেয়। হোয়াটসঅ্যাপে কিভাবে মেসেজ দিতে হয় আর সেলফি তোলার বিভিন্ন কৌশলও তাকে শিখিয়ে দেয়। পরে তিনি মিনার অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। মিনারের শাশুড়ি তাকে ফোন দিয়ে বলে তার সাহায্য লাগবে। হঠাৎ করে সাহায্যের কথা শুনে তো মিনার ভয়ই পেয়ে যায়। তাই সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আপনার কি শরীর খারাপ করেছে? মিনারের শাশুড়ি বলে, না না, আমি আসলে জানতে চাচ্ছিলাম ফেসবুকে স্ট্যাটাস কিভাবে দিতে হয়। এ কথা শুনে তো মিনারের খুবই রাগ হয়। সে বলে, মা, আমি এখন অফিসের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, আপনাকে পরে আমি দেখিয়ে দিব। মিনারের মা তখন বলে, একদম মিথ্যা কথা বলবে না, তুমি মোটেও ব্যস্ত নাও। আমি মোনাং ও সাহাতকে ফোন করেছিলাম, তারা দুজনই আমার ফোন ধরেনি, কারণ তারা ব্যস্ত আছে। আর তুমি আমার ফোন রিসিভ করেছো, তাই তুমি মোটেও ব্যস্ত না। এখন তুমি আমাকে বলো কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়। মিনার তখন বাধ্য হয়ে তার শাশুড়িকে ধাপে ধাপে বলে দেয় যে ফেসবুকে স্ট্যাটাস কিভাবে দিতে হয়, কিন্তু তার শাশুড়ি তো কিছুই বুঝে উঠতে পারে না। মিনারের অনেক চেষ্টার পরও তার মাথায় কিছুই ঢুকছিল না। তাই খুবই বিরক্ত হয়ে মিনার নিজের ল্যাপটপ থেকে তার আইডিতে একটি স্ট্যাটাস লিখে পোস্ট করে। এর পরের দিন দেখা যায় সে তার অফিসে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় হঠাৎ তার শাশুড়ির কল আসে। মিনারের বস এটা লক্ষ্য করে মিনারকে তার মায়ের সাথে কথা বলতে বলে। মিনারও তখন ফোন রিসিভ করে বলতে থাকে, আমি এখন অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছি মা, আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। তো মিনার ফিসফিস করে কথা বলছে দেখে মিনারের শাশুড়ি মিনারকে বলে, তুমি কি সিনেমা দেখতে গিয়েছো? এত আস্তে কথা বলছো কেন? কিছুই তো শুনতে পারছি না। মিনার তখন বাধ্য হয়ে তার বসের কাছ থেকে পারমিশন নিয়ে মিটিং রুমের বাইরে চলে আসে আর তার শাশুড়িকে বলে, আমি সিনেমা দেখতে আসিনি, আমি অফিসে মিটিংয়ে আছি, আপনি বলুন কি হয়েছে। মিনারের শাশুড়ি বলে, আমি এটা জিজ্ঞেস করার জন্য কল দিয়েছিলাম তোমরা কি আগামীকালকে তোমাদের সেই ডাক্তারের কাছে যাবে? তাহলে আমিও যেতাম আর কি। মিনার তখন অবাক হয়ে বলে, সেখানে আপনি কেন যাবেন? প্যারেন্টসদের সেখানে যাওয়ার দরকার হয় না, এটা আমার আর সাহাতের ব্যাপার, আপনার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। এ কথা শুনে তার শাশুড়ি বলে, এটা আমারও ব্যাপার, আমার নাতি নাতনি হবে, সেটা আমার ব্যাপার নয়।
মিনার বলে, মা, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা ডাক্তারের সাথে মিলে সমাধান করব। এটা একান্তই আমাদের ব্যাপার। আশা করি আপনি আমাদের এই ব্যক্তিগত সময়টুকু বুঝবেন। সাহাতের মা তখন বিরক্ত হয়ে বলে, তোমার সাথে আসলে কথা বলে কোনো লাভই নেই। আমি এই ব্যাপারে সাহাতের সাথে কথা বলবো। এই বলেই সে কল কেটে দেয়। রাতের বেলা মিনার সাহাতকে জিজ্ঞেস করে, তুমি কি খেয়াল করো মা দিনে কয়বার তোমাকে ফোন দেয়? হঠাৎ মিনারের মুখে এমন প্রশ্ন শুনে সাহাত একটু অবাকই হয়। মিনার বলতে থাকে, আমি অফিসের কাজে ব্যস্ত থাকাকালীন মা আমাকে বারবার কল করে, কিন্তু তুমি আমাকে কথা কখনো বলনি যে মা তোমাকে কাজের মাঝে ফোন দিয়ে বিরক্ত করে। সাহাত তখন একটু ইতস্তত বোধ করে। এতে মিনার বলে, নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। ব্যাপার কি বলো তো, তাড়াতাড়ি বলে ফেলো। সাহাত তখন বলে, আমি তোমাকে বলবো, কিন্তু এটা শুনে রাগ করা যাবে না। এটা মোনাঙের আইডিয়া। আমরা অফিসে থাকাকালীন মা আমাদেরও কাজের মধ্যে অনেক কল দিত। এ কারণে মোনাং আর আমি কিছু সময়ের জন্য মায়ের নাম্বার ব্লক করে রেখেছি। এ কথা শুনে মিনার বলে, তাহলে এ কথা আমাকে আগে বলনি কেন? সাহাত তখন বলে, দেখো, সবাই ব্লক করে রাখলে মা কথা বলবে কার সাথে? কারো না কারো উপর তো কথা বলার দায়িত্বটা দিতে হবে, তাই না? তো এরপরই মিনার দুষ্টুমি করে বলে, আমি মাকে সবকিছু বলে দিব। যাক, তো পরের দিনই দেখা যায় তারা ডক্টরের কাছে যায় রিপোর্ট জানার জন্য। ডাক্তার তখন মিনারকে জানায় তার ব্লাড টেস্ট করে সবকিছু ঠিকঠাক পাওয়া গেছে। পাশ থেকে তখন মিনারের শাশুড়ি বলে ওঠে, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের মিনার এখনো প্রেগনেন্ট কেন হচ্ছে না? ডক্টর জানায়, কারণ সমস্যা মিনারের মাঝে নয়, সমস্যা রয়েছে মিস্টার সাহাতের মাঝে। মিস্টার সাহাতের শুক্রাণু খুব দুর্বল, তাই তারা ঠিকমতো সাঁতার কেটে গন্তব্যে পৌঁছাতে পারে না। মিনার তখন জিজ্ঞেস করে, শুক্রাণু শক্তিশালী করতে আমাদের কি করতে হবে? ডক্টর জানায়, আপনাদের জীবনযাপনের ধরন পরিবর্তন করতে হবে, ধূমপান করা যাবে না এবং কিছু ভিটামিন খেতে হবে। এসব শুনে সাহাতের তো অনেক মন খারাপ হয়ে যায়। তো পরের দিন ভোরে যখন মিনারের ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় যে তার পাশে সাহাত নেই। এরপরই সে সাহাতকে ছাদে পায়। সে তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি তোমার টেস্ট রিপোর্ট নিয়ে চিন্তিত? সাহাত বলতে থাকে, আমি ভেবেছিলাম আমি একজন শক্তিশালী পুরুষ, কিন্তু এখন নিজেকে অস্তিত্বহীন মনে হচ্ছে এমন বাঘ আমি যার কোনো দাঁত নেই। এ কথা বলে সে মিনারের মুখের দিকে না তাকিয়েই সিঁড়ি দিয়ে নেমে যায়। মিনার তখন ছাদেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, মনটা একদম ভার করে। সে বুঝে যায় ডাক্তারের কথাগুলো সাহাতকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ওর চোখে মুখে সেই আত্মবিশ্বাসের ছায়াও আর নেই। আর ডাক্তারের কথা শোনার পর থেকেই মিনারের শাশুড়ি যেন নিজেই একজন পার্সোনাল নিউট্রিশনিস্টের দায়িত্ব নিয়ে ফেলেন। প্রতিদিন নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, কোনো ঘরোয়া রেসিপি বা ফুড হ্যাক্স সব এখন সাহাতের জন্য। তো সেদিন বিকেলবেলা সাহাত অফিস থেকে ফিরতেই তার মা হাতে এক গ্লাস সবুজ রঙের জুস এগিয়ে দেয় আর বলে, এইটা খাও বাবা, তোমার আঙ্কেল বলেছে এই শাকপাতার জুস তোমার জন্য খুব উপকারী। সাহাত তখন বলে, এটা তো একটা পার্সোনাল বিষয়, এ ব্যাপারে আপনি কেন আঙ্কেলের সাথে কথা বলতে গেলেন? সাহাতের মা তখন বলে, আমাদের পরিবার অনেক বড়, কেউ কোনো সমস্যায় পড়লে সবাই তার সমাধান বের করার চেষ্টা করে, তো তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না, তো জুসটা খাও। সাহাত তখন কিচ্ছু না বলে মুখ কুচকে জুসটা গিলে নেয়। মিনার তো চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখে। মিনারের শাশুড়ি এরপর মিনারকে ডাকে আর বলে, একজন ভালো স্ত্রী হিসেবে তোমার উচিত সাহাতকে সাহায্য করা। মিনার তখন বলে, আমি তো সাহায্য করছি মা। তখন তার শাশুড়ি বলে, তোমার উচিত সাহাতকে একজন ভালো শিক্ষক ঠিক করে দেয়া, যে তাকে ভালোভাবে সাঁতার শিখাবে। এ কথায় মিনার বুঝতে পারে যে তার শাশুড়ি তো ডাক্তারের কথার আসল ব্যাপারটাই বুঝতে পারেনি। তাই মিনার তার শাশুড়িকে আর কিচ্ছু খুলে বলে না। সে শুধু এতটুক বলে, প্রতি বুধবার এবং শুক্রবার সাহাতের সাঁতারের ক্লাস আছে, আপনি এ নিয়ে বেশি চিন্তা করবেন না। তো এসবের মধ্যেই 2 মাস কেটে যায়। দুজনের মাঝে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়। রাতের বেলা মিনার যখন তার ভালোবাসায় সাহাতের কাছে আসতে চায়, সাহাত তাকে অবজ্ঞার সাথে এড়িয়ে যায়। মিনার বুঝে যায় সাহাত এখন নিজেকে নিয়েই এতটা বিভ্রান্ত যে ভালোবাসাও তার কাছে চাপ হয়ে দাঁড়িয়েছে। একদিন মিনার অফিসে থাকাকালীন তার শাশুড়ি তাকে ফোন দেয় আর বলে, মিনার, আমি আমার ফোনের লক খুলতে পারছি না। মিনার তখন বলে, আপনার ফোনের পাসওয়ার্ড খুব সহজ মা, 1 2 3 4, এটা দিলেই তো আপনার ফোনের লক খুলে যাওয়ার কথা। এ কথা শুনে মিনারের শাশুড়ি বলে, সে তো এগুলো দিয়েছে, কিন্তু সেখানে শুধু স্টার স্টার আসছে। এইটা শুনে তো মিনার বলে, মা, আপনি সাহাতকে আপনার ফোনের লক খুলে দিতে বলুন। তখন তার শাশুড়ি বলে, সাহাত এটা পারবে না, ও এত কিছু বোঝে না। মিনার তখন তার শাশুড়িকে বলতে থাকে, মা, সাহাত সব কিছুই বোঝে, আপনি ওকে বললেই ও ঠিক করে দিবে। এটা শুনেই তো মিনারের শাশুড়ি মন খারাপ করে আর জানায়, সাহাত আসলে আমার সাথে রাগ করেছে, কারণ আমি ফেসবুকে সাহাতকে ট্যাগ করে একটা পোস্ট দিয়েছি।
আমি তো শুধু সাহাদকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম। কথা শুনেই তো মিনা দ্রুত আইডিতে ঢুকে আর দেখতে পায় তার শাশুড়ি সাহাদকে একটা স্ট্যাটাস ট্যাগ দিয়েছে। তার শাশুড়ি সেখানে লিখেছে, মনে রেখো ডক্টর বলেছে ধূমপানের ফলে তোমার শুক্রাণু মারা যাবে। তার নিচে তো অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করেছে, হাসাহাসিও করেছে, সাহাদকে নিয়ে ট্রলও করছে তারা। এসব দেখে মিনার কিছুটা কষ্টই পায়। অফিস শেষে সে বাইরে সাহাদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সাহাদ তাকে নিতে আসে না। তাই মিনার ট্যাক্সিতে করে সোজা সাহাদের অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পরই সাহাদের রুমে সে সাহাদকে পায় না। তখন সে ফারা নামের একটি মেয়েকে জিজ্ঞেস করে, সাহাদ কোথায়? মেয়েটি জানায় সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। মিনার তখন দ্রুত বেলকনিতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সাহাদ তো মন অনেক খারাপ করে দাঁড়িয়ে আছে। মিনার তখন সাহাদের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আজকে আমাকে অফিস থেকে পিক করনি? তুমি তো প্রত্যেক দিন আমাকে নিতে আসো, আজ কি হলো? সাহাদ তখন ঘড়ির সময় দেখে বলে, ও আমার একদমই মনে ছিল না। মিনার এরপর জিজ্ঞেস করে, তো তুমি তোমার মোবাইল বন্ধ করে রেখেছো কেন? সাহাদ বলে, তুমি দেখেছো মা আমার ফেসবুকে কি লিখেছে? মানুষ তো এখন আমাকে নিয়ে হাসাহাসি করছে, মানুষ আমাকে নিয়ে মজা করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। কথা শুনে মিনার বলে, অনেক হয়েছে, এখন এসব নাটক বন্ধ করো, তুমি তো জানোই মা কেমন, তাহলে কেন এত রিয়্যাক্ট করছো? সাহাদ তখন রেগে গিয়ে বলে, নাটক? তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? তুমি জানো এখন আমার কেমন লাগছে, আমি কি ফিল করছি? নাকি তুমিও আর সবার মতো আমার উপর হাসছো? তুমি আমার কেমন স্ত্রী? হ্যাঁ? সাহাদের এই কথাগুলো যেন তীরের মতো মিনারের বুকে এসে লাগে। এসব কথা শুনে তো মিনারের চোখে পানি চলে আসে। তখন কাঁদতে কাঁদতে সে বলে, অনেক হয়েছে, তুমি কি মনে করেছো তুমি একাই কষ্ট পেয়েছো? তোমার মনে হয় শুধু তোমার দুনিয়াই থেমে গেছে এই কারণে? তুমি একজন স্বার্থপর মানুষ সাহাদ, আমার দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ না আমিও অনেক কষ্ট পাচ্ছি? ডক্টর যা বলেছে তার জন্য নয়, আমি কষ্ট পাচ্ছি কারণ আমার স্বামী আর আগের মতো নেই, সে বদলে গেছে। তুমি আর আমি বিয়ে করেছি সাহাদ, এটা আমাদের বিয়ে। আমরা মানুষের কথায় কেন নিজেদের খুশিকে শেষ করে দিব বলতো? আমাদের বাচ্চা হোক বা না হোক, আমাদের ভালোবাসা একই থাকবে। এটা আমাকে কষ্ট দেয় জানো তো, যে তুমি আমাকে ইগনোর করো। তোমার এই অবহেলা আমি সহ্য করতে পারি না সাহাদ। মিনারের এই কথাগুলো শুনে সাহাদও তার ভুল বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। তাই সে সাথে সাথে মিনারের কাছে ক্ষমা চায় আর তাকে জড়িয়ে ধরে। তো মিনার আর সাহাদ বাড়ি ফেরার পরই সাহাদ তার মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য তার কাছেও ক্ষমা চেয়ে নেয়। পরের দিনই অফিসের গুরুত্বপূর্ণ কাজে কিছুদিনের জন্য সাহাদ অস্ট্রেলিয়া যায়। অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় সে তার মা আর বউয়ের জন্য কিছু গিফট নিয়ে যায়। বাসায় পৌঁছেই সাহাদ তার মাকে একটি টর্চ লাইট গিফট করে। সাহাদের মা তো এটা দেখেই জিজ্ঞেস করে সে মিনারের জন্য কি নিয়ে এসেছে। সাহাদ তখন কিছুটা বিব্রত হয়ে বলে, মিনারের জন্য টর্চ লাইট এনেছে। তার মা তখন জিজ্ঞেস করে, সেটা কি রঙের? সাহাদ জানায় গোলাপি রঙের। তো এরপরই আমরা দেখতে পাই সাহাদ অস্ট্রেলিয়া থেকে মিনারের জন্য এমন একটি ডিভাইস নিয়ে এসেছে যেটার মাধ্যমে অন্তরঙ্গ হওয়ার মুহূর্তে তারা বেশি আনন্দ উপভোগ করবে। এটা দেখে তো মিনারও অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে সময় পেলেই মিনার আর সাহাদ একাকী সময় কাটায়। একদিন সাহাদের মা জানায় সে আজ বাড়ি যাবে মোনাঙের জন্মদিন উপলক্ষে। এই কথা শুনে তো মিনার আর সাহাদ খুবই খুশি হয়, কারণ আজকে তারা দুজন একান্তে কিছু সময় কাটাতে পারবে যেখানে কেউ তাদের মাঝে আসবে না। কিন্তু সাহাদের মা তো তাদের দুজনকেও সন্ধ্যাবেলায় মোনাঙের জন্মদিনে উপস্থিত হতে বলে। এই বলেই সে সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেদিনই বিকেল বেলা মিনার এবং সাহাদ যখন ঘনিষ্ঠ হতে যায় তখন সেই ডিভাইসটি খুঁজে পায় না। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা দুজনই উপস্থিত হয় মোনাঙের জন্মদিনের অনুষ্ঠানে। বাইরে তো সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যাক, তো এর মধ্যেই সব গেস্ট চলে আসে। মোনাং তার 41তম জন্মদিনের কেক কাটে আর সবাইকে খাওয়ায়। এদিকে সাহাদের মা সাহাদকে বলে সে বাসায় গিয়ে মিনারের টর্চ লাইটটা নিয়ে এসেছে, যেটা সে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিল। ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর ফলে সেখানের কারেন্ট চলে যায়, আর এ কারণেই সাথে সাথে সাহাদের মা মিনারের সেই ডিভাইসটি দিয়ে লাইট জ্বালায়। কিন্তু ডিভাইসটি তো ভাইব্রেট করতে থাকে। এ কারণে সবাই খুবই অবাক হয়ে যায়। সবাই তো সেটা হাতে নিয়ে দেখতে শুরু করে যে এটা কি। কেউ তো কিছুই বুঝতে পারে না, তবে শুধুমাত্র মোনাঙই বুঝতে পারে যে এটা কি। তাই সে কথা না বাড়িয়ে সেটাকে দ্রুত বন্ধ করে দেয়, কারণ ততক্ষণে তাদের কারেন্টও চলে এসেছিল। তো এর কিছুক্ষণ পরই সাহাদ তার মাকে বলে, মা তুমি মিনারের ফ্ল্যাশ লাইট মিনারকে ফিরিয়ে দাও, কারণ সেটার আলো খুবই কম, ওটা দিয়ে তোমার কোনোই কাজ হবে না। সাহাদের মা তখন বলে, ঠিক আছে
আমি সেটা মিনারকে ফিরিয়ে দিতে পারি, তবে এক শর্তে। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই সাহাত আর মিনার একটা বিয়ে বাড়ির দাওয়াত খাওয়ার জন্য রেডি হচ্ছে। মিনার তো খুব সুন্দর করে রেডি হয়। আমরা বুঝতে পারি সাহাতের মার এটাই শর্ত ছিল যে যদি মিনার আর সাহাত সেই বিয়ের দাওয়াতে যায় তাহলেই সে মিনারের ফ্ল্যাশ লাইট ফেরত দিবে। যাক, তো মিনার সেখানে গিয়ে একটি ট্রেডিশন পালন করে যার নাম তান্দক। তান্দক মানে হলো মাথার উপর পাতার ঝুড়ির মধ্যে কিছু চাল নিয়ে নৃত্য পরিবেশন করা। এর মাধ্যমে পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি পায়। তো সেখানে অনেকেই এই নৃত্য করে, এটা তাদের একটা ট্রেডিশনাল ডান্স। তো এরপরে নৃত্য শেষে সবাই খাবার টেবিলে বসে। সেখানে বসেই সাহাতের মা অন্য সকল মহিলাদের সাথে গল্প করতে থাকে। সবাই তো সেখানে তাদের নাতি নাতনি নিয়ে কথা বলছিল। তখন সাহাতের মা বলে, আমার ছেলে আর বৌমাও কিছুদিন আগে ডক্টর দেখিয়ে এসেছে। ডক্টর বলল সাহাত ভালোভাবে সাঁতার জানে না, তাই এখনো বাচ্চা হচ্ছে না। বৌমা অবশ্য প্রতি বুধ আর শুক্রবার সাঁতার শেখার ব্যবস্থা করেছে। অন্য মহিলারা তখন বলে, বাচ্চা হওয়ার সাথে সাঁতারের কি সম্পর্ক? সাহাতের মা বলে, সেটা তো আমি নিজেও বুঝিনি, সাহাতকে জিজ্ঞেস করে বলছি। এদিকে খাওয়ার সময় তো মিনারের বমি বমি লাগতে শুরু করে। তার বেশ খারাপ লাগায় সাহাত মিনারকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাওয়ার সময় মিনারের মাথা ঘুরতে শুরু করে আর তারপর মিনার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই তো সাহাত এবং সাহাতের মা মিনারকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে যাওয়ার পরই ডাক্তার তাদেরকে জানায় যে মিনার তো মা হতে চলেছে। এ কথা শুনে তো সেখানে সবাই খুব ইমোশনাল হয়ে যায়। এদিকে মিনারের শাশুড়ি তো খুশিতে নাচতে শুরু করে যে অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। তো কিছু মাস পরই মিনারের প্রেগনেন্সির উদ্দেশ্যে তার শাশুড়ি বড় একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সব মেহমানরা উপস্থিত হয়। সবাই তো অনেক আনন্দ করতে থাকে। ঘর জুড়ে রঙিন সাজসজ্জা, বাহারি খাবার আর মেহমানদের ভিড়, চারিদিকে খুশির আমেজ। এ সময় মোনাং আরেকটি মেয়েকে তার মায়ের সাথে দেখা করায়। তার মাকে সে জানায় এই মেয়েটির নাম ইনতাজ। সে বলে সেই মেয়েটিকেই বিয়ে করতে চায়। বিয়ের কথা শুনে তো তার মা বেশ খুশি হয়। তার মায়ের কাছেও মেয়েটিকে অনেক ভালো লাগে। তো কিছুদিন পরই মিনারের আল্ট্রাসোনোগ্রাফি থেকে জানতে পারা যায় যে তার ছেলে হবে। এটা শুনে তো সবাই অনেক খুশি হয়। এদিকে মোনাংয়েরও বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আজ সেই শুভ দিন, মোনাংয়ের বিয়ে। বাড়িতে সাজসজ্জা, আলো, হাসি আনন্দে এক উৎসব মুখর পরিবেশ। সবাই তো মেতে আছে বিয়ের নানা ট্রেডিশন আর আচার অনুষ্ঠানে। হাসি ঠাট্টা, গান বাজনা, চারিদিকে যেন আনন্দের জোয়ার। এদিকে মিনারের তখন হালকা পেটে ব্যথা শুরু হয়। মিনার তখন সাহাতকে জানায় তার হালকা পেটে ব্যথা করছে। সাহাত তখন বলে যে তুমি মনে হয় একটু বেশি খাবার খেয়ে ফেলেছ, তাই হয়তো তোমার পেট ব্যথা করছে। এদিকে সকলেই তো খুব আনন্দ করছিল, কিন্তু মিনারের ব্যথা যেন আস্তে আস্তে বেড়েই চলেছে। যতবারই সাহাতকে মিনার ব্যথার কথা বলছে ততবারই সাহাত বলছে তুমি বেশি খেয়ে ফেলেছ। প্রচন্ড ব্যথায় তখন মিনার সাহাতকে বলে আমাকে বাথরুমে নিয়ে চলো এক্ষুনি। যাওয়ার সময় মিনারের শাশুড়ি লক্ষ্য করে এটা, তাই সে মিনারকে বলে তোমার এই ব্যথা খাবারের কারণে নয়, তোমার সময় হয়ে গেছে, তোমার পানি ভেঙে গেছে, বাচ্চা হবে। মিনার তখন নিচের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যিই তার পানি ভেঙেছে। মিনার তখন বলতে থাকে আপনার হাসপাতালে যেতে হবে না, সাহাত আর আমিই পারবো। মিনারের শাশুড়ি তখন বলে ও কিছুই পারবে না, ও কিচ্ছু জানে না, ও শুধু দাঁড়িয়ে থাকতে পারবে, তাই আমারও তোমার সাথে যেতে হবে। তো এরপরই তারা তিনজন মিলে দ্রুত হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে যাওয়ার পরই ডাক্তার জানায় মিনারের ডেলিভারির সময় হয়ে গেছে। ডাক্তাররা সবাই তো তাকে সাহস দিতে থাকে। সাহাতও মিনারের পাশে তার হাত ধরে সাপোর্ট দিতে থাকে। এদিকে সাহাত দেখতে যায় তাদের বাবু আসছে কিনা, কিন্তু মিনারের এমন ভয়ানক অবস্থা দেখে তো সাহাত নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। আর এদিকে সাহাতকে এভাবে জ্ঞান হারাতে দেখে তো মিনার প্যানিক করতে শুরু করে। সে ডাক্তারদের বলে আমার স্বামী আমার কাছে না এলে আমি কিছুই করব না। তো অতিরিক্ত ব্যথার কারণে মিনারের অবস্থাও খারাপ হয়ে যায়, কিন্তু তবুও মিনার ডাক্তারদের কোনো কথাই শুনতে চায় না। সেও জ্ঞান হারিয়ে ফেলতেই যাবে, ঠিক সেই সময় মিনারের শাশুড়ি মিনারের হাত শক্ত করে ধরে আর বলে আমার হাত ধরো মা, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। শাশুড়ির কণ্ঠে যেন এক অপার্থিব মমতা। মিনার তো তখন তার শাশুড়ির কথা শুনে চোখ মেলে তাকায় আর বলে মা। এতটুক বলার পরপরই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। সে তার শাশুড়ির কণ্ঠে যেন সাহস খুঁজে পায়, শক্তি খুঁজে পায়। এরপরই সে অনেক চেষ্টা করে তার বাচ্চাকে জন্ম দেয়। বাচ্চার জন্মের পরই তো মিনার এবং মিনারের শাশুড়ি অনেক খুশি হয়ে যায়। তারা এতটাই ইমোশনাল হয়ে যায় যে তারা খুশিতে কাঁদতে শুরু করে। এরপরই মিনারের শাশুড়ি তাকে বলে যে বাচ্চাটির নাম হবে মার্তুয়া হলঙ্গান পূর্বা, কিন্তু মিনার বলে সে বাচ্চার নাম রাখবে বেনাইয়া নাথানিয়েল।
এবার তো বাচ্চার নাম রাখা নিয়ে বউ আর শাশুড়ির কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এমন সময় ডাক্তার তাদেরকে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনাদের তো হ্যান্ডসাম ছেলে হয়নি, আপনাদের সুন্দরী মেয়ে হয়েছে। এ কথা শুনে তো মিনার আরো বেশি খুশি হয়ে যায়। মিনারের শাশুড়ি তখন মন খারাপ করে বলে, এত কষ্টে ছেলেদের একটা ভালো নাম খুঁজে বের করলাম, এখন সেটা ব্যবহারও করা যাবে না, আবার নাম খুঁজতে হবে। মিনার তখন বলতে থাকে, যেই শাশুড়িকে বিয়ের পর নিজের কাছে অভিশাপ বলে মনে হতো, সেই একমাত্র মানুষ ছিল যে আমার সবচেয়ে কঠিন সময় আমার পাশে ছিল। এদিকে বাচ্চা হওয়ার কিছুক্ষণ পরই সাহাতের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরই তো সে দ্রুত চলে আসে মিনারের কাছে। তাদের বাচ্চার কপালে সে আলতো করে চুমু খায়। সদ্য জন্ম নেওয়া নবজাতক শিশুকে নিয়ে সকলেই বাড়ি চলে আসে। সবাই তো খুব খুশি ছিল। তো এরপরই তাদেরকে একজন নার্স এসে শিখাতে থাকে যে কিভাবে বাচ্চাকে গোসল করাতে হবে। মিনারের শাশুড়ি তখন নার্সকে বলে, আমি জানি বাচ্চাকে কিভাবে গোসল করাতে হবে, আমার 4টি সন্তান এবং 7টি নাতি নাতনি আছে, আমি সবাইকে গোসল করিয়েছি। এই বলেই মিনারের শাশুড়ি বলে, বাচ্চার মাথাটা ধরে তার শরীরে পানি দিতে হয় হাত দিয়ে। মিনার তো তখন অপলক দৃষ্টিতে তার শাশুড়ির দিকে চেয়ে থাকে। তার তখন ছোটবেলাকার তার মায়ের কথা মনে পড়ে যায়, যখন মিনারের মা এবং মিনার দুজনে মিলে পুতুলকে গোসল করিয়ে দিত। তার মা তাকে দোলনায় দোলও খাইয়ে দিত। কিন্তু খুব অল্প বয়সে মিনার তার মাকে হারিয়ে যেন এটাই ভুলে গিয়েছিল যে মায়ের ভালোবাসা কি। তাই নিজের শাশুড়িকে নিজের সবচেয়ে কঠিন সময়ে পাশে পেয়ে মিনারের মায়ের কথা আজ তার খুব মনে পড়তে থাকে। আর এরই সাথে সে এটাও উপলব্ধি করতে পারে মা শব্দটা কতটা মধুর। যত কিছুই হয়ে যাক না কেন, মা ডাকার মতো একজন মানুষ যতদিন পৃথিবীতে থাকে, পৃথিবীটাকে খুব সহজ মনে হয়। এসব ভাবতে ভাবতেই মিনারের চোখ থেকে পানি পড়তে শুরু করে। কাঁদতে কাঁদতে মিনার তখন তার শাশুড়িকে ধন্যবাদ জানায় আর বলে, আপনার জন্য আমাদের বাড়ির দরজা সব সময় খোলা থাকবে। এ কথা শুনে মিনারের শাশুড়িও বুঝতে পারে তার বৌমা এখন ইমোশনাল হয়ে গেছে। তাই সে মজা করে বলে, হ্যাঁ, খোলা তো থাকাই উচিত, আমি তো তোমার শাশুড়ি। এ কথা শুনে মিনারও হাসতে থাকে। তো এরপরই দেখা যায় সকলেই মিনার আর সাহাতের বাচ্চাকে দেখতে আসে। পরবর্তীতে দেখা যায় মিনার তার মেয়ের নাম রেখেছে নাথানিয়া মার্তুরিয়া পূর্বা। মিনার বিয়ের পর একটি বই লিখতে শুরু করেছিল, যার নাম সে দিয়েছিল একটি পাগল শাশুড়ির ডায়েরি। কিন্তু নিজের সন্তান হবার পর সে নিজের লেখা গল্পের বইয়ের নামটা পরিবর্তন করে, আর এখন সে এটার নাম রাখে একটি পাগল বউয়ের ডায়েরি। নিজের হাতে লেখা এই বইটি মিনার তার শাশুড়িকে উপহার হিসেবে দেয়। আর এই উপহারটি পেয়ে তো মিনারের শাশুড়িও খুব খুশি হয়ে যায়। এরপরে একদিন দেখা যায় হঠাৎ করেই মিনারের শাশুড়ি তার হাতে এক গ্লাস জুস দিয়ে বলে, এটা খাও, এটা খেলে তোমার ইউটেরাস দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আমার শাশুড়িও আমাকে এটা দিত, এতে করে তুমি খুব তাড়াতাড়ি আবারও প্রেগনেন্ট হতে পারবে। কথাটা শুনেই তো মিনার আর সাহাদ দুজনেই একেবারে স্তব্ধ, যে একটা বাচ্চা হয়ে পারলো না, এখনই আবার আর একটা। মিনার তখন একটু বিরক্ত গলায় বলে, আবার এত তাড়াতাড়ি কেন প্রেগনেন্ট হতে হবে? তার শাশুড়ির তো এক গম্ভীর উত্তর। সে বলতে থাকে, তুমি জানো না ছেলেরা বংশ টিকিয়ে রাখে, তোমার একটা ছেলে হতেই হবে। মিনার তখন হতভম্ব হয়ে বলে, কিন্তু নাথানিয়ার তো মাত্র 3 মাস বয়স। তার শাশুড়ি তখন হেসে বলে, তাতে কি হয়েছে, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই। আর এইরকমই এক পাগলাটে অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যেই শেষ হয় মিনারের ডায়েরির এই অধ্যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। রোম্যান্স এবং কমেডিতে ভরা ইন্দোনেশিয়ান এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।